রং বেরং কথার গল্প পাঠে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ। এখন আমি পড়ে শোনাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা উপন্যাস যোগাযোগ। আজ ২৬ পর্ব। পরদিন ভোরে যখন কুমু বিছানায় উঠে বসেছে তখন ওর স্বামী ঘুমোচ্ছে। কুমু তার মুখের দিকে চাইলে না, পাছে মন বিগড়ে যায়। অতি সাবধানে উঠে পায়ের কাছে প্রণাম করলে, তারপরে স্নান করবার ঘরে গেল। স্নান সারা হলে পর পিছন দিকে দরজা খুলে গিয়ে বসলো ছাদে। তখন কুয়াশার ভিতর দিয়ে পূর্ব আকাশে একটা মলিন সোনার রেখা দেখা দিয়েছে। বেলা হলো। রোদ্দুর উঠল যখন কুমু আস্তে আস্তে শোবার ঘরে ফিরে এসে দেখলে তার স্বামী তখন চলে গেছে। আয়নার দেরাজের উপর তার পুঁতির কাজ করা থলিটি ছিল। তার মধ্যে দাদার টেলিগ্রামের কাগজটি রাখবার জন্য সেটা খুলেই দেখতে পেলে সেই নীলার আংটি নেই। সকালবেলাকার মানস পূজার পর তার মুখে যে একটা শান্তির ভাব এসেছিল, সেটা মিলিয়ে গিয়ে চোখে আগুন জ্বলে উঠল। কিছু মিষ্টি ও দুধ খাওয়াবে বলে ডাকতে এলো মতির মা। কুমুর মুখে জবাব নেই, যেন কঠিন পাথরের মূর্তি। মতির মা ভয় পেয়ে পাশে এসে বসল। জিজ্ঞাসা করলে, কি হয়েছে ভাই? কুমুর মুখে কথা বেরোলো না, ঠোঁট কাঁপতে লাগলো। বলো দিদি, আমাকে বলো, কোথায় তোমার বেজেছে? কুমু রুদ্ধ প্রায় কণ্ঠে বললে, নিয়ে গেছে চুরি করে। কি নিয়ে গেছে দিদি? আমার আংটি, আমার দাদার আশীর্বাদী আংটি। কে নিয়ে গেছে? কুমু উঠে দাঁড়িয়ে কারো নাম না করে বাইরের অভিমুখে ইঙ্গিত করলে। শান্ত হও ভাই, ঠাট্টা করেছে তোমার সঙ্গে, আবার ফিরিয়ে দেবে। নেব না ফিরিয়ে, দেখব কত অত্যাচার করতে পারে ও। আচ্ছা, সেসব পরে, এখন মুখে কিছু দেবে এসো। না, পারবো না, এখানকার খাবার গলা দিয়ে নামবে না। লক্ষ্মীটি ভাই, আমার খাতিরে খাও। একটা কথা জিজ্ঞাসা করি, আজ থেকে আমার নিজের বলে কিছুই রইল না? না, রইল না। যা কিছু রইল তার স্বামীর মর্জির উপরে। জানো না, চিঠিতে দাসী বলে দস্তখত করতে হবে। দাসী? মনে পড়ল রঘুবংশের ইন্দুমতির কথা। গৃহিণী সচিব সখী মিথ, প্রিয় শিষ্যা ললিতে কলাবিধ। ফর্দের মধ্যে দাসী তো কোথাও নেই। সত্যবানের সাবিত্রী কি দাসী? কিংবা উত্তর রামচরিতের সীতা? কুমু বললে, স্ত্রী যাদের দাসী তারা কোন জাতের লোক? ও মানুষকে এখনও চিনিনি। ও যে কেবল অন্যকে গোলামি করায় তা নয়, নিজের গোলামি নিজে করে। যেদিন আপিসে যেতে পারে না নিজের বরাদ্দ থেকে, সেদিনকার টাকা কাটা পড়ে। একবার ব্যামো হয়ে 1 মাসের বরাদ্দ বন্ধ ছিল, তারপরে 2-3 মাস খাই খরচ পর্যন্ত কমিয়ে লোকসান পুষিয়ে নিয়েছে। এতদিন আমি ঘরকন্নার কাজ চালিয়ে আসছি, সেই অনুসারে আমারও মাসোহারা বরাদ্দ। আত্মীয় বলে ও কাউকে মানে না। এ বাড়ির কর্তা থেকে চাকর চাকরানি পর্যন্ত সবাই গোলাম। কুমু একটু চুপ করে থেকে বললে, আমি সেই গোলামিই করব। আমার রোজকার খরপোশ হিসেব মতো রোজ রোজ শোধ করব। এ বাড়িতে বিনা মাইনে স্ত্রীবাদী হয়ে থাকবো না। চলো, আমাকে কাজে ভর্তি করে নেবে। ঘরকন্নার ভার তোমার উপরেই তো। আমাকে তুমি তোমার অধীনে খাটিয়ে নিও। আমাকে রানী বলে কেউ যেন ঠাট্টা না করে। মতির মা হেসে কুমুর চিবুক ধরে বললে, তাহলে তো আমার কথা মানতে হবে। আমি হুকুম করছি, চলো এখন খেতে। ঘর থেকে বেরোতে বেরোতে কুমু বললে, দেখো ভাই, নিজেকে দেব বলেই তৈরি হয়ে এসেছিলুম, কিন্তু ও কিছুতেই দিতে দিলে না। এখন দাসী নিয়েই থাকুক, আমাকে পাবে না। মতির মা বললে, কাঠুরে গাছকে কাটতেই জানে, সে গাছ পায় না, কাঠ পায়। মালি গাছকে রাখতে জানে, সে পায় ফুল, পায় ফল। তুমি পড়েছ কাঠুরের হাতে। ও যে ব্যবসাদার, ওর মনে দরদ নেই কোথাও। এক সময় শোবার ঘরে ফিরে এসে কুমু দেখলে তার টিপায়ের উপর 1 শিশির লজেন্সেস। হাবলু তার ত্যাগের অর্ঘ্য গোপনে নিবেদন করে নিজে কোথাও লুকিয়েছে। এখানে পাষাণের ফাঁক দিয়েও ফুল ফোটে। বালকের এই লজেন্সেস ভাষায় একসঙ্গে ওকে কাঁদালে হাসালে। তাকে খুঁজতে বেরিয়ে দেখে বাইরে সে দরজার আড়ালে চুপ করে দাঁড়িয়ে আছে। মা তাকে এ ঘরে যাতায়াত করতে বারণ করেছিল। তার ভয় ছিল পাছে কোনো কিছু উপলক্ষে কর্তার বিরক্তি ঘটে। মোটের উপরে মধুসূদনের নিজের কাজ ছাড়া অন্য বাবদে তার কাছ থেকে সম্পূর্ণ দূরে থাকাই নিরাপদ। এ কথা এবারই সবাই জানে। কুমু হাবলুকে ধরে ঘরে নিয়ে এসে কোলে বসালে। ওর গৃহসজ্জার মধ্যে পুতুল জাতীয় যা কিছু জিনিস ছিল সেইগুলো দুজনে নাড়াচাড়া করতে লাগলো।
কুমু বুঝতে পারলে একটা কাগজ চাপা হাবলুর ভারী পছন্দ। কাঁচের ভিতর দিয়ে রঙিন ফুল যে কী করে দেখা যাচ্ছে সেইটি বুঝতে না পেরে ওর ভারী তাক লেগেছে। কুমু বললে, এটা নেবে গোপাল? এত বড় অভাবনীয় প্রস্তাব ওর বয়সে কখনো শোনেনি। এমন জিনিসও কি কখনো আশা করতে পারে? বিস্ময়ে সংকোচে কুমুর মুখের দিকে নীরবে চেয়ে রইল। কুমু বললে, এটা তুমি নিয়ে যাও। হাবলু আহ্লাদ রাখতে পারলে না, সেটা হাতে নিয়ে লাফাতে লাফাতে ছুটে চলে গেল। সেই দিন বিকেলে হাবলুর মা এসে বললে, তুমি করেছো কি ভাই? হাবলুর হাতে কাঁচের কাগজ চাপা দেখে বড় ঠাকুর হুলুস্থুলু বাঁধিয়ে দিয়েছে। কেড়ে তো নিয়েইছে, তারপর তাকে চোর বলে মার। ছেলেটাও এমনি, তোমার নামও করেনি। হাবলুকে আমি যে জিনিসপত্র চুরি করতে শেখাচ্ছি এ কথা ক্রমে উঠবে। কুমু কাঠের মূর্তির মতো শক্ত হয়ে বসে রইল। এমন সময় বাইরে মতমত শব্দে মধুসূদন আসছে। মতির মা তাড়াতাড়ি পালিয়ে গেল। মধুসূদন কাঁচের কাগজ চাপা হাতে করে যথাস্থানে ধীরে ধীরে সেটা গুছিয়ে রাখলে। তারপরে নিশ্চিত প্রত্যয়ের কণ্ঠে শান্ত গম্ভীর স্বরে বললে, হাবলু তো তোমার ঘর থেকে এটা চুরি করে নিয়েছিল। জিনিসপত্র সাবধান করে রাখতে শেখো। কুমু তীক্ষ্ণ স্বরে বললে, ও চুরি করেনি। আচ্ছা, বেশ, তাহলে সরিয়ে নিয়েছে? না, আমি ওকে দিয়েছি। এমনি করে ওর মাথা খেতে বসেছে বুঝি? একটা কথা মনে রেখো, আমার হুকুম ছাড়া জিনিসপত্র কাউকে দেওয়া চলবে না। আমি এলোমেলো কিছুই ভালোবাসি না। কুমু দাঁড়িয়ে উঠে বললে, তুমি নাওনি আমার নীলার আংটি? মধুসূদন বললে, হ্যাঁ নিয়েছি। তাতেও তোমার ওই কাঁচের ঢেলাটার দাম শোধ হলো না? আমি তো বলেছিলুম ওটা তুমি রাখতে পারবে না। তোমার জিনিস তুমি রাখতে পারবে আর আমার জিনিস আমি রাখতে পারবো না? এই বাড়িতে তোমার স্বতন্ত্র জিনিস বলে কিছু নেই। কিছু নেই? তবে রইল তোমার এই ঘর পড়ে। কুমু যেই গেছে ব্যস্ত সমস্ত হয়ে শ্যামা ঘরে প্রবেশ করে বললে, বউ কোথায় গেল? কেন? সকাল থেকে ওর খাবার নিয়ে বসে আছি। এই বাড়িতে এসে বউ কি খাওয়াও বন্ধ করবে? তা হয়েছে কি? নুরনগরের রাজকন্যা না হয় নাই খেলেন, তোমরা কি ওর বাঁধি নাকি? ছি ঠাকুরপো, ছেলে মানুষের উপর অমন রাগ করতে নেই। ও যে এমন না খেয়ে খেয়ে কাটাবে এ আমরা সহ্য করতে পারি নে। স্বাদে সেদিন মূর্ছা গিয়েছিল। মধুসূদন গর্জন করে উঠল, কিছু করতে হবে না, যাও চলে। খিদে পেলে অমনিই খাবে। শ্যামা যেন অত্যন্ত বিমর্ষ হয়ে চলে গেল। মধুসূদনের মাথায় রক্ত চড়তে লাগলো। দ্রুত বেগে নাবার ঘরে জলের ঝাঁঝরি খুলে দিয়ে তার নিচে মাথা পেতে দিলে।